নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ত্রিপুরার রাজ্য ছোট্ট হলেও অভিজ্ঞতা কম নয়। প্রথমবার এই ত্রিপুরা থেকে তেলেঙ্গানার রাজ্যপাল হতে পেরে ত্রিপুরা রাজ্যের পরিচয়ের রাস্তা খুলে গেছে। তেলেঙ্গানার রাজ্যের ষষ্ঠ তপশিলীভুক্ত রাজ্য রয়েছে। সেখানকার ভালো কাজগুলি নিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। শনিবার জিরানি আর মান্দায় খড়াং কমিউনিটি হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে নাগরিক সংবর্ধনা গ্রহণ করে কথা বলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। জিরানিয়ার মান্দাই খড়াং কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে শনিবার নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেববর্মার হাতে মুখ্যমন্ত্রী মানপত্র তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, জিষ্ণু দেববর্মা ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র এবং রাজপরিবারের কৃতি সন্তান। রাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন জিষ্ণু দেববর্মা। এটা রাজ্যবাসীর কাছে গৌরবের বিষয়। জনজাতিদের সার্বিক উন্নয়নে জিষ্ণু দেববর্মার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশার সঞ্চার করেছে। জনজাতিদের উন্নয়নের পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নে জিষ্ণু দেববর্মার বলিষ্ঠ পদক্ষেপ এখনও নতুন দিশা দেখাচ্ছে। প্রচারের আড়ালে থেকে তিনি নীরবে কাজ করে চলেছেন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী থাকাকালীন সময় তিনি একাধিক দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। ক্রীড়া ক্ষেত্রেও জিষ্ণু দেববর্মার অবদান অনস্বীকার্য। ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের শীর্ষ পদে আসীন ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন, তেলেঙ্গানা রাজ্যের চতুর্থ রাজ্যপাল হিসেবে সেই রাজ্যের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে শ্রী দেববর্মা। আমাদের সবার প্রিয় তেলেঙ্গানা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়, আপনি এই রাজ্যের ভূমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের কৃতি সন্তান। আমরা গর্বিত যে আপনি এই রাজ্যের প্রথম ব্যক্তি যিনি কোনো রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পদে আসীন হয়েছেন। ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এটা অত্যন্ত গৌরবের বিষয়। আপনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন। আজ আপনাকে এই রাজ্যের জনগণের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা জানাতে পেরে আমরা সবাই গর্বিত। আপনার সুদীর্ঘ সুস্থ কর্মময় জীবন আমাদের চিরন্তন প্রত্যাশা। আপনি শুধু একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নন, আপনি একাধারে কবি, লেখক ও শিল্পী। জনজাতি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে আপনার চিন্তা ভাবনা ও কর্মকুশলতা নতুন দিশার সঞ্চার করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব স্বর্গত রাজকুমার রবীন্দ্র কিশোর দেববর্মা এবং বহু গুণের অধিকারী রাজকুমারী কমলপ্রভা দেবীর সুযোগ্য সন্তান আপনি। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিষ্ণু দেববর্মা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ত্রিপুরা রাজ্যকে সম্মান জানিয়ে রাজ্য থেকে প্রথমবারের মতো তাঁকে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল করার জন্য। তিনি জানান, তেলেঙ্গানা ও ত্রিপুরা রাজ্যের মধ্যে অভিজ্ঞতার আদান প্রদান করবেন তিনি। ত্রিপুরা রাজ্য ছোট্ট হলেও অভিজ্ঞতা কম নয়। ত্রিপুরা রাজ্যের পরিচয়ে রাস্তা খুলে গেছে। তেলেঙ্গানা রাজ্যেও ষষ্ঠ তপশিলীভুক্ত রাজ্য রয়েছে। সেখানকার ভালো কাজগুলি নিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, আদান প্রদানের মধ্য দিয়ে উন্নতি হয়। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সেতু হচ্ছে রাজ্যপাল। আরও বলেন, উন্নয়নের কোনো বিকল্প নেই। সময়ের সাথে সাথে উন্নয়নের পথে এগিয়ে যেতে হয় বলে জানান জিষ্ণু দেববর্মা। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ত্রিপুরা রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে। সরকারের লক্ষ্য সমাজের শেষ ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। যাদের প্রয়োজন তাদেরকে আগে সুযোগ সুবিধা প্রদান করতে হবে। জনজাতিদের উন্নয়নে কাজ করেছে বর্তমান রাজ্য সরকার। বিশ্ব ব্যাংক থেকে টাকা নিয়ে এসে জনজাতিদের উন্নয়নে সে টাকা খরচ করেছে সরকার। উন্নয়নের জন্য প্রয়োজন শান্তি বজায় রাখা, পাশাপাশি সরকারের উপর বিশ্বাস রাখতে হবে। দেশেরা কারেকশন করে আসে, তারপরে বলতে হয়। আমি আমার অফিসকে বললাম আমি যাব মান্দায়ে,
শেষবারের মতো মনের কথা বলতে দিন। আগামীবার থেকে লিখে নিয়ে আসবো, এবার মনের কথা বলতে দিন নিজের লোকের সঙ্গে। এবং মান্দায় আমি বহুতবার এসেছি, যখন যুবক ছিলাম তখন রামপ্রসাদ পালের সঙ্গে এসেছি সংগঠন করার জন্য, মন্ত্রী হয়েছি তো এই হলে বক্তব্য রেখেছি। আর আজকে মান্দায় একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে যে একটা তেলেঙ্গানার গভর্নর এসে এখানে সম্বর্ধনা নিচ্ছে। আমি প্রথমেই প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজিকে ধন্যবাদ জানাই। উনি এই প্রথমবার ত্রিপুরা থেকে ত্রিপুরাকে সম্মান দিয়েছে যে ৭৫ বছরের পর এখানে কোনো লোককে রাজ্যপাল বানিয়েছে, সেটা একটা বড় স্টেটের। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ মিনিস্টারকেও, কারণ ওনার চিফ মিনিস্টার কালেইতে এটা সম্ভব হয়েছে। এবং আমি ভাবি এখানে জনজাতি আমাদের তেলেঙ্গানাতে এখন যে স্টেটে আমি আছি সেখানেও 5th শিডিউল এরিয়া আছে, সেখানে বেস্ট প্র্যাকটিসগুলো আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবো, এসে যে বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেখানে জনজাতিদের নিয়ে, সেটা নিয়ে আলোচনা করবো এখানে। কারণ আদান প্রদান দিয়েই উন্নতি হয়। সুতরাং গভর্নরের যে ভূমিকা সেটা হলো একটা সেতু, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেতু, এবং নিজের হোম স্টেট যেখানে পোস্টিং হয়েছে ওনার সেটারও একটা সেতু। উনি সেতুর কাজটা করেন। হি ইজ এ ব্রিজ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড হিজ হোম স্টেট অ্যান্ড হিজ পোস্টেড স্টেট। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্য করা যাচ্ছে মানুষের আনন্দ। ত্রিপুরা থেকে প্রথম রাজ্যপাল হওয়া সত্যি রাজ্যের জাতি জনজাতিদের জন্য গর্বের। শান্তন টিভি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় 8ই আগস্ট। 12ই আগস্ট অনুষ্ঠিত হবে ভোট গণনা। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গণনার জন্য ভোট গণনা কেন্দ্রগুলিতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানান, 35টি ব্লকের 35টি স্থানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা অনুষ্ঠিত হবে। ভোট গণনা কেন্দ্রগুলিতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ। তিনি আরও জানান, এবার প্রথমবারের মতো সাধারণ মানুষ যেন যে কোনো আসনের ফলাফল দেখতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। একটি ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল দেখতে পারবে সাধারণ মানুষ। পাশাপাশি তিনি জানান, কোনো গণনা কেন্দ্রে কত রাউন্ডে ভোট গণনা করা হবে এটা সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের ভোটারের উপর নির্ভর করবে। পাশাপাশি আরও জানা গেছে, নির্বাচনে সর্বাধিক ভোট পড়েছে অমরপুর আদি ব্লকে। এই ব্লকে ভোটার ছিল 14,084 জন। এর মধ্যে পুরুষ ভোটার 7,149 জন এবং মহিলা ভোটার 6,945 জন। এর মধ্যে ভোট দিয়েছে 12,494 জন। এর মধ্যে পুরুষ ভোটার ভোট দিয়েছে 6,352 জন এবং মহিলা ভোটার ভোট দিয়েছে 6,142 জন। সর্বমোট ভোট পড়েছে এই ব্লকের অধীনে 88.71%। অপরদিকে সর্বনিম্ন ভোট পড়েছে দুর্গাচৌমনি ব্লকে। এ ব্লকে পুরুষ ভোটার 9,337 জন এবং মহিলা ভোটার 9,123 জন। সর্বমোট ভোটার 18,460 জন। এর মধ্যে ভোট দিয়েছে 13,286 জন। তার মধ্যে পুরুষ ভোটার 6,832 জন ভোট দিয়েছে এবং 6,554 জন মহিলা ভোটার ভোট দিয়েছে। অর্থাৎ এই ব্লকে ভোটারের হার 71.96%, যার মধ্যে রাজ্যে ভোটের হার 80.82%। সবাই জানেন যে 35টি জায়গার মধ্যে 35টি পঞ্চায়েত সমিতি বা 35টি লোকেশনের মধ্যে ইতিমধ্যে ইলেকশন হয়েছে বা পোলিং সম্পন্ন হয়েছে। এখন 8 তারিখ যে সম্পন্ন হলো, এখন 12 তারিখে আমাদের কাউন্টিং এবং এই লোকেশন হচ্ছে 35টি কাউন্টিং ভেনিউ। 35টি ব্লকে 35টি জায়গাতে কাউন্টিং চলবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য। এবং এই কাউন্টিং ভেনিউগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে। উপযুক্ত সিকিউরিটি রেসপন্সিবিলিটি এখানে পুলিশের, ওনারা অ্যাডিকুয়েট ডিপ্লয়মেন্ট করেছে। প্লাস এখানে প্রহিবিটেড অর্ডারও ইনফোর্স আছে।
যেটা বিভিন্ন লোকেশনগুলির মধ্যে প্রহিবিটিভ অর্ডার যেটা থাকার কথা সেই প্রহিবিটিভ অর্ডারও আছে। আবারও প্রার্থী আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল সিপিআইএম। ভোটের ফলাফল ঘোষণার দিন পুলিং এজেন্ট সহ বাকিদের নিরাপত্তার দাবি জানান আক্রান্ত প্রার্থী লিটন মিয়া। শনিবার সিপিআইএম মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তুলে ধরেন আহত সিপিআইএম প্রার্থী লিটন মিয়া। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া বলে অভিযোগ। তিনি সোনামুড়া মহকুমার কাঁঠালিয়ার অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের প্রার্থী। আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে জানান, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ফলে নির্বাচনে নিশ্চিত পরাজয় না মানতে পেরে শুক্রবার লিটন এবং তার পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলীয় দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের গেটে নাকি লিটন এবং তার ভাইয়ের উপর আক্রমণ চালানো হয়। ফলে সে মুহূর্তে তাদের চিৎকারে ছুটে আসে তার বাড়ির লোকজন। সেখানে তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার পরিবারের সদস্যরা। পরে এলাকার লোকজন জড়ো হতে ঘটনাস্থল থেকে চলে যায় দুষ্কৃতিকারীরা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এরপর ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানায় ৭ জনের বিরুদ্ধে মামলাও করা হয়। অভিযুক্তরা হল বিজেপি প্রার্থী মামুন মৈশান, বুথ সভাপতি সাদেক মৈশান, জুলাই মৈশান, বিজেপি প্রার্থী ফিরোজ মৈশান, দেলোয়ার হোসেন, খলিল মিয়া এবং মঞ্জিল হক। শনিবার সিপিআইএম মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন আহত সিপিআইএম প্রার্থী লিটন মিয়া। তিনি আরও জানান, দুষ্কৃতীদের কাছে নাকি পিস্তল সহ ধারালো অস্ত্র ছিল। ২২ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী নির্বাচনের দিন কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত, বিশেষ করে ভবানীপুর পঞ্চায়েতের ঘটনা উল্লেখ করে অভিযোগ করে নির্বাচনকে শান্তিপূর্ণ আখ্যা দিলেও কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেটা মানুষ দেখেছে। তারপরেও মানুষ ভয়কে উপেক্ষা করে ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু আগামী দিনে ভোট গণনা কতটুকু সুষ্ঠু হবে সেটা নিয়ে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। তিনি এদিন নির্বাচন কমিশনের নিকট সুষ্ঠুভাবে ভোট গণনা এবং বিরোধী দলের কাউন্টিং এজেন্ট এবং প্রতিনিধিদের নিরাপত্তার দাবি জানান। আমরা আশা করি যতটুকু ভোট হয়েছে সেটা অন্তত শান্তিপূর্ণভাবে গণনা। আমাদের দিক থেকে আমাদের গণনাকারীরা যাবে, পুলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট যারা আছে তারা যাবে সেখানে। সেইভাবে গণনা যাতে শান্তিপূর্ণ হয়, কোনো অবস্থাতে এতগুলি ঘটনার পরও আবার যাতে কোনো ঘটনা না ঘটে, তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান করছি। 100% বিজেপি দলের ক্যান্ডিডেটও আছেন এখানে, ওনার বড় ভাই জুলাস মিয়া, সবগুলা ওদেরই ভাই, শুধু একজন আছেন আমাদের ওইখানে শ্রীমন্তপুর 1 নম্বর ওয়ার্ডের মসজিদের পাশের বাড়ি খলিল মিয়া। ওনার বাড়িতে সবগুলা হাতিয়ার যতগুলো ছিল ওদের বাড়িতে, মানে উনি সাপোর্ট দিচ্ছেন। যখন আমরা মসজিদ থেকে বের হয়েছি তখনই ওরা প্ল্যান মাফিক আমাদের মসজিদের গেটের মধ্যে আমাদেরকে অ্যাটাক করেছে। আর যাদের নামে আমরা কেস করেছি এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। শ্যামদন টিভি। শনিবার উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের যৌথ উদ্যোগে ধলাই জেলার নালকাটা এলাকায় পাম অয়েল প্রক্রিয়াকরণের কারখানা ও গবেষণাগার কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ এবং মালয়েশিয়া থেকে আসা পাম অয়েল বিশেষজ্ঞ গবেষক হরেকৃষ্ণ কোলাবেড়া সিংগাও এবং করমছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক পালধাংশু সহ অন্যান্যরা। মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রেখে বলেন, ত্রিপুরায় প্রচুর পরিমাণে রাবার করা হচ্ছে। রাবারের মূল্য বাড়ে এবং কমে। একমাত্র পাম অয়েল রয়েছে যেটার মূল্য কেন্দ্র সরকার নির্ধারণ করে দেয় এবং কখনো এর মূল্য হ্রাস পায় না। প্রতি বছর নির্ধারিত অনুপাতে পাম অয়েলের মূল্য বৃদ্ধি পায়, কারণ প্রধানমন্ত্রী ভেবেছেন যেহেতু পাম অয়েল অত্যন্ত প্রয়োজন, তাই এর মূল্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর বৃদ্ধি করার। তিনি আরো বলেন, ধলাই জেলার নালকাটা এলাকায় পাম অয়েল প্রক্রিয়াকরণের কারখানা ও গবেষণা কেন্দ্রের জন্য মোট 15 হেক্টর জমি দেওয়া হয়েছে। এর মধ্যে 10 হেক্টর জমিতে পাম অয়েল প্রক্রিয়াকরণের কারখানা তৈরি করছে এবং 10 হেক্টর জমিতে গবেষণা কেন্দ্র তৈরি হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও জানিয়েছেন, বেকারদের স্বনির্ভর করতে পাম অয়েল চাষে বিশেষ সহযোগিতা করবে সরকার এবং এই পাম অয়েল গাছ প্রাকৃতিক দুর্যোগ নষ্ট হয় না। এছাড়াও এই পাম অয়েল গাছ কোনো পশু পাখি ক্ষতি করতে পারবে না বলে জানান তিনি। পাশাপাশি মন্ত্রীদের
স্থানীয় মানুষকে পাম অয়েল চাষে ব্যাপক উৎসাহ যোগান। সেখানে 50% ভর্তুকি 27,000 টাকা আমরা দেব। এবার জলাশয় খনন করবেন, পুকুর করবেন, লেক করবেন ওই পাশে, এটার পাশে, এটাও 50% সাবসিডি আমরা দেব এবং 90,000 টাকা তাকে সহায়তা দেব। ভার্মি কম্পোস্ট ইউনিট নির্মাণের জন্য 50% ভর্তুকিতে 50,000 টাকা আমরা সাহায্য করব। আরেকটা জিনিস আছে, কাস্টম হায়ারিং সেন্টার কাম হারভেস্টার গ্রুপ, এটার জন্য আপনারা যদি করেন সেগুলোর জন্য এমএফপি হারভেস্টার দল রাজ্য তৈরি করা হবে। সরঞ্জাম, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য 25 লক্ষ টাকা আমরা ওই গ্রুপকে আমরা দেব। অয়েল পাম্প প্রক্রিয়াকরণ মিল, যেটা আমরা করছি, অয়েল পাম্প প্রসেসিং মিল, ওইটা করছে গডনেস। কিন্তু কেউ যদি মনে করে আমিও একটা অয়েল পাম্প প্রসেসিং মিল করবো, তাহলে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রতি ঘন্টা 5 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নতুন পাম অয়েল মিল স্থাপনের জন্য 5 crore 5 কোটি টাকা আমরা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছি এবং দেব। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কমিটির নির্দেশে 2022 সাল থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়। এর অঙ্গ হিসেবে আগামী 11ই আগস্ট থেকে শুরু হয় হর ঘর তিরঙ্গা কর্মসূচি। 13ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটি মণ্ডলে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে, পাশাপাশি পদযাত্রাও অনুষ্ঠিত হবে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার। তিনি বলেন, দেশের জন্য যারা বলিদান দিয়েছে তাদের ও স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে স্মৃতি শোকে গিয়ে মাল্যদান করা হবে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। কি কর্মসূচিগুলির মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত কার্যকর্তা উপস্থিত থাকবেন। অপরদিকে 14ই আগস্ট বিভাজন বিভীষিকা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল অতীতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ সংঘটিত হয়েছে। এরই অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তৎকালীন পরিস্থিতির কথা আলোচনা মাধ্যমে তুলে ধরা হবে এই নতুন প্রজন্মের কাছে। এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে প্রত্যেক জেলার কার্যালয়ের হলঘরে। হলসভার পর মৌন মিছিল সংগঠিত করা হবে। এর পাশাপাশি আগামী 13, 14 এবং 15ই আগস্ট নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে স্বাধীনতা দিবস 15 আগস্ট, এবং এই 15 আগস্টকে কেন্দ্র করে আমরা বিগত 2022 সাল থেকে আমাদের সর্বভারতীয় আমাদের কমিটির নির্দেশক্রমে সারা ভারতবর্ষে আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা পালন করে থাকি। এবং এই কার্যক্রমকে কেন্দ্র করে আমরা অনেকগুলি আমরা সামাজিক কর্মসূচি এবং দলীয়ভাবে অনেক আমরা কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। সরকারিভাবেও সরকারের পক্ষ থেকে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি সেটা আমরা আগামী 11ই আগস্ট থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এবং আমরা 11, 12 এবং 13 আগস্ট আমরা প্রত্যেকটা আমাদের যে বিধানসভা আমাদের মণ্ডল, প্রত্যেকটা মণ্ডলে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে আমরা বাঙালি উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে চলেছে দুষ্কৃতিকারীরা। এরই প্রতিবাদে শনিবার সরব হয় আমরা বাঙালি ত্রিপুরার রাজ্য কমিটি। রাজধানী শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন আমরা বাঙালির রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বিক্ষোভ কর্মসূচি করে জানান, সম্প্রতি বাংলাদেশে বড়সড় অশান্তি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সাধারণ মানুষ সহ সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর আক্রমণ, লুটপাট সহ বিভিন্ন হিংসাত্মক ঘটনা সংঘটিত হচ্ছে। এগুলি মানবতা বিরোধী এবং মনুষ্যত্ব বিরোধী বলে তিনি দাবি করেন। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতের বড় অবদান রয়েছে। তারপর বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে ভারতের বড় অবদান রয়েছে। ভারতের টাকায় বিভিন্ন প্রজেক্ট চলছে সেখানে, অথচ
বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। পাশাপাশি অভিযোগ তুলে বলেন, বাংলাদেশের নিরাপরাধ সংখ্যালঘুদের নৃশংসভাবে হত্যা করছে। এর পেছনে কি রাজনৈতিক রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। রাজ্য সম্পাদক আরও বলেন, বাংলাদেশের এ ধরনের হিংসাত্মক ঘটনার পর ভারত যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার সমর্থন জানায় আমরা বাঙালি দল। একজন মানুষ হিসাবে আমাদের যে মানবিক মূল্যবোধ তো আমরা নষ্ট হতে দিতে পারি না। এবং এই যে বললাম, আমাদের আত্মীয় স্বজন, আমাদের জ্ঞাতি গোষ্ঠী আজকে বাংলাদেশে পড়ে মার খাচ্ছে, এটা তো আমরা মানতে পারি না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে এই প্রতিবাদী বিক্ষোভ। এবং আমরা বাংলাদেশের বর্তমানে আমরা জানি নতুন প্রশাসক নিযুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক অর্থনীতি নোবেল পুরস্কার বিজয়ী নতুন প্রশাসনের দায়িত্বে এসছেন। তার কাছে আমাদের দাবি বলি, আমাদের আবেদন বা আমাদের প্রত্যাশা যে তিনি এই বাংলাদেশের এই যে বর্তমান হিংসাত্মক পরিস্থিতি চলছে তাকে তিনি কঠোর হস্তে দমন করবেন। তার নেতৃত্বে, তার নির্দেশে এই সমস্যার সমাধান আমরা আশা করছি। সেই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ সহ পুনর্বাসন সহ যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে তিনি আইনত ব্যবস্থা নেবেন এই বিশ্বাস আমরা রাখি। তার সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, আজকে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিটা শুধু বাংলার নয়, এই ক্ষতির ভাগিদার আমরা ভারতের মানুষ। বাংলাদেশের বর্বর জনঘটনার প্রতিবাদে শনিবার কৈলাসহরে এক প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়। কৈলাসহরের শিল্পীদের উদ্যোগে এই প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়েছে। তাদের বক্তব্য, সাম্প্রদায়িক কালে বাংলাদেশের বিভিন্ন ধরনের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়, রাহুল আনন্দকে মারপিট করে এবং তার বাড়িঘর পুড়িয়ে দেয়, এমনকি বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও ভেঙে গুড়িয়ে দেয় এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মানুষ। এর প্রতিবাদে শনিবার বিকেল বেলায় কৈলাসহরের বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কৈলাসহরের এক প্রতিবাদ র্যালির আয়োজন করে। কালো ফিতা মুখে বেঁধে বাংলাদেশের এই ধরনের ঘটনা তীব্র নিন্দা জানায়। প্রতিবাদ র্যালিটি কৈলাসহরের অনুকুটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে শহরের পিডব্লিউডি রোড, সেন্ট্রাল রোড, নেতাজি কর্নার হয়ে পুনরায় কৈলাসহরের অনুকুটি কলাক্ষেত্রের সামনে এসে শেষ হয়। সেটা কোনোদিনই কাম্য ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতামূলক অ্যাক্টিভিটিস হচ্ছে, আমাদের শিল্পমহলের উপর আক্রমণ হচ্ছে। আমি একটা এক্সাম্পল বলবো, আমাদের জলের গান বলে একটি শিল্পী গোষ্ঠী আছে, যার একজন শিল্পী রাহুল আনন্দ বলে ওনার নাম। উনি প্রায় শতাধিক যন্ত্রপাতি নিজে বাজাতেন এবং নিজে সৃষ্টি করেছিলেন। এবং অতি দুঃখের ব্যাপার, সেই ছাত্র আন্দোলনের নামে, দ্বিতীয় স্বাধীনতার নামে সেই শিল্পীর বাড়িটাই জ্বালিয়ে দেওয়া হলো এবং ওনার প্রায় কয়েক হাজার বাদ্যযন্ত্র সেগুলো পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি না কী ধরনের স্বাধীনতা, কী ধরনের আন্দোলন। এবং তার প্রতিবাদে আমরা কৈলাসহরের সমস্ত শিল্পীবৃন্দ এবং ছেলে থাকা সত্ত্বেও বিগত 3 দিন যাবৎ শান্তির বাজার জেলা হাসপাতালে ট্রমা সেন্টারে পড়ে আছে এক বৃদ্ধা মহিলা। খোঁজ নেওয়ায় নেই কেউ। এই বৃদ্ধা মহিলার সাথে কথা বলে জানা যায় তার নাম সালিয়া বেগম। তিনি শান্তির বাজারের বাসিন্দা বলে জানা যায়। এছাড়া ওনার এক পুত্র সন্তান রয়েছে বলে জানান। তবে তিনি কেন হাসপাতালে এসেছেন এবং বিগত 3 দিন যাবৎ কেন জেলা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে একাকিত্বে জীবন কাটাচ্ছে তা সঠিকভাবে জানা যায়নি। ছেলে থাকা সত্ত্বেও একইভাবে একজন বৃদ্ধা একাকিত্বের জীবন কাটানোকে কেন্দ্র করে নানান প্রশ্ন সৃষ্টি হচ্ছে সাধারণ লোকজনদের মধ্যে। বাড়ি নাই? কবে আছেন এখানে? হ্যাঁ, কিছু খাওয়া নাই? কিছু খাওয়া নাই? আপনার বাড়িতে কেউ নাই? দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত এক পরিবার। ঘটনা বিলোনিয়া বৌদ্ধের টিলা নয়াপল্লী এলাকায় তমাল দেবনাথের পরিবারকে ব্যথরূপভাবে মারধর করল দিব্যেন্দু এবং রাহুল নামে 2 সমাজদ্রোহী। আহতদের বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। রীতিমতো রক্তবমি করছিল বাড়ির গৃহিণী।
শিপ্রা দেবনাথ। 3 দিন যাবৎ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ঠিকই, তবে এখনো পুরোপুরি সুস্থ হননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়। পুলিশকে খবর দেওয়া হলে সেদিন রাতে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু সেই রাতেই পুনরায় কোনো অদৃশ্য কারণে তাকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়। এখন দেখার বিষয়, এই নিরীহ পরিবারটি আদৌ কতটুকু সুষ্ঠু বিচার পাবে। কি দিয়ে মারছে আপনারে? মারছে লাঠি দিছে, লাঠি দিয়ে ঘুষি দিছে, মরণের হোলা দিয়ে ঘুষি দিছে, এন্ডি ঘুষি দিছে, জুতা দিয়ে দুজনে হুলাইয়া, কলেজ কারে হুলাইয়া, মাস্টার হুলাইয়া, জুতা দিয়ে লাঠি দিছে। জুতা দিয়া? হ্যাঁ, লাঠি দিছে, দাঁত গুনে তো ব্যথা। আচ্ছা, মানে ওই দিছে, হ্যাঁ এনে দিছে লাঠি, মানে বুকে পেটে মাথায় এমন মারছে। হেতারা আর ছেলেরা উৎকরিবারের উৎপলেরা মারছে, এত উদিলে গানা আইসে মনে হচ্ছে আপনার ছেলেরাও মারছে। হ্যাঁ। শুক্রবার সন্ধ্যায় ঊনকোটি জেলা শাসকের কার্যালয় ঘেরাওয়ের নামে জেলা শাসকের কার্যালয়ে প্রবেশ করে কংগ্রেস কর্মীদের তাণ্ডবের বিরুদ্ধে সরব হল বিজেপি কর্মীরা। শনিবার দুপুরে বিজেপি চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে বিজেপি কর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস দলের তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, বিজেপি চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, মহিলা মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শিলু দেবনাথ, বিজেপি নেতা অজয় দেব, দুলাল দাস সহ আরো অনেকে। বিক্ষোভ মিছিলটি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের সোনামুখী গ্রামের বিজেপি দলের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিলটি গিয়ে শেষ হয় গৌরনগর এলাকায় অবস্থিত পরিবহন দপ্তরের অফিস প্রাঙ্গণে। সেখানে একটি দলীয় এক সভায় মিলিত হয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর পুরো ঘটনার তথ্য তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় এবং গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। সর্বত্রভাবে আমরা রুখে দাঁড়াবো। আমরা কোনোভাবেই আপনাদের সেই অন্যায় আমরা মেনে নেব না, রাষ্ট্রবিরোধী চক্রান্ত আমরা মেনে নেব না। এবং আগামী 12 তারিখের যে ভোট গণনা হবে, সেই ভোট গণনাকে প্রভাবিত করে সেখানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা আমরা যে কোনোভাবে রুখে দেব। তার জন্য আপনারা সতর্ক থাকুন। আমাদের সমস্ত কর্মীদেরকে আমরা আহ্বান রাখবো, প্রশাসনের পাশাপাশি আমরা যারা ভলান্টিয়ার্স আছি, আমরাও শান্তি শৃঙ্খলার কাজে আমরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।